হ্যালো ভিউয়ার্স, আমি সঞ্চিতা আরপিপি এডুকেশনে তোমাদের স্বাগত জানাই। আসন্ন প্রাইমারি টেট এসএলএসটি পিটি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি অথবা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইভিএস কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজ আমি এসেছি তোমাদের সাথে ইভিএসের কিছু প্রশ্ন নিয়ে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা পুরো ভিডিওটি দেখো এবং পাশে থেকো। দেখো, আমি এখানে টোটাল 30টা প্রশ্নের সেট নিয়েছি প্রতিদিনের মতোই, আর প্রতিটা প্রশ্নের অপশান সহ আমি তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব। তার আগে বলে রাখি, তোমরা প্রতিটা প্রশ্নের আনসার দেওয়ার জন্য 3 সেকেন্ড করে সময় নাও এবং তার মধ্যে আনসারটি দেওয়ার চেষ্টা করো। চলো তাহলে শুরু করা যাক। দেখো, আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, ইকোলজি কথাটি কে প্রথম প্রবর্তন করেন? রয়েছে 4টে অপশান: বিজ্ঞানী হেকেল, বিজ্ঞানী ওডাম, বিজ্ঞানী ডারউইন, বিজ্ঞানী গ্রিনেল। তোমরা তাহলে বলো, ইকোলজি কথাটি কে প্রথম প্রবর্তন করেন? দেখো, এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান এ, অর্থাৎ বিজ্ঞানী আর্নেস্ট হেকেল 1866 খ্রিস্টাব্দে প্রথম ইকোলজি কথাটি প্রবর্তন করেন। দেখো, এই যে ইকোলজি কথাটি দুটো গ্রিক শব্দ থেকে এসেছে। একটা হলো ওইকস যুক্ত লোগোস। এই যে ওইকস কথাটার মানেই হলো হ্যাবিটেশন বা বাসস্থান, আর লোগোস কথাটার অর্থ কি? লোগোস কথাটার অর্থ হলো জ্ঞান বা বিদ্যা, অর্থাৎ বাস্তু সম্পর্কিত যে বিদ্যা বা জ্ঞান তাকেই বলা হয় ইকোলজি। ইকোলজির বাংলা টার্মটা তাহলে কি হবে? বাস্তুবিদ্যা। তাহলে বাস্তুবিদ্যাটা কি না, আমাদের যে পরিবেশে যে সমস্ত জীব রয়েছে সেই জীব তাদের নিজেদের মধ্যে যে অন্তঃসম্পর্ক এবং তাদের সেই জীবদের সঙ্গে পরিবেশের যে অন্তঃসম্পর্ক, সেই বিদ্যাটাকেই বলা হয় বাস্তুবিদ্যা। বোঝা গেল? চলো তাহলে আমরা যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন রয়েছে, দেখো, রামসার সম্মেলন কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? রয়েছে 4টে অপশান: ভূমি সংরক্ষণ, বন সংরক্ষণ, জলাভূমি সংরক্ষণ, কোনোটাই নয়। তোমরা তাহলে বলে ফেলো কোনটা আনসার হবে। দেখো, এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান সি, অর্থাৎ জলাভূমি সংরক্ষণ। জলাভূমি সংরক্ষণকে ইংলিশে কি বলা হয়? ওয়েটল্যান্ড কনজারভেশন। ওয়েটল্যান্ড কনজারভেশন। তাহলে ওয়েটল্যান্ড কনজারভেশন বলা হয় জলাভূমি সংরক্ষণকে। আর দেখো, এখানে বলে রাখি, এই যে রামসার হলো ইরানের একটা জায়গা রামসার। এই রামসারে প্রথম ওয়েটল্যান্ড কনজারভেশনের মিটিং হয়েছিল বলে এটাকে বলা হয় রামসার সম্মেলন। কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1971 খ্রিস্টাব্দে। মনে রাখবে তাহলে, 1971 খ্রিস্টাব্দে ইরানের রামসারে ওয়েটল্যান্ড কনজারভেশনের ফার্স্ট মিটিং হয়েছিল, তাই জন্য এটাকে বলা হয় রামসার সম্মেলন, আর এটা জলাভূমি সংরক্ষণের সঙ্গে যুক্ত। বোঝা গেল? চলো তাহলে আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে, দেখো, পরিবেশ দূষণ কত প্রকারের হয়? রয়েছে 4টে অপশান: 2 প্রকার, 3 প্রকার, 5 প্রকার, 4 প্রকার। তোমরা তাহলে বলে ফেলো কোনটা আনসার হবে। দেখো, এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান সি, অর্থাৎ 5 প্রকার। পরিবেশ দূষণ 5 প্রকারের। কি কি রয়েছে? বায়ু দূষণ, জল দূষণ, মৃত্তিকা দূষণ, আর রয়েছে শব্দ দূষণ, আর 5 নম্বরে রয়েছে তেজস্ক্রিয় পদার্থের দূষণ। তাহলে মনে রাখবে, এখানে আমাদের পরিবেশ দূষণ 5 প্রকারের হয়, আর 5 প্রকার কি কি বলে দিলাম। চলো তাহলে আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে, দেখো, আলোক রশ্মির প্রাথমিক রং কোনগুলো? রয়েছে 4টে অপশান: লাল, সবুজ, নীল, হলুদ, সবুজ। এটা রয়েছে প্রথম অপশানে। দ্বিতীয় অপশানে রয়েছে, দেখো, লাল, নীল, সবুজ। তৃতীয় অপশানে রয়েছে, দেখো, লাল, হলুদ, ছাই রঙের। চতুর্থ অপশানে রয়েছে, দেখো, উপরের কোনোটাই নয়। তোমরা তাহলে বলো, আলোক রশ্মির প্রাথমিক রং কোনগুলো?
দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান বি, অর্থাৎ লাল, নীল, সবুজ। আমাদের সব কিছুতেই কিন্তু প্রাথমিক রং এই তিনটে রঙই থাকে, যেটাকে বলা হয় প্রাইমারি কালার। এই প্রাইমারি কালারগুলো একে অপরের সঙ্গে মিশিয়ে সেকেন্ডারি কালার তৈরি করা হয়। ঠিক আছে, তাহলে আমাদের এই লাল, নীল, সবুজ থেকেই কিন্তু বাকি সমস্ত কালার নিয়ে আসা হয়। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, হিরে চকচকে দেখায় আলোর কোন ধর্মের জন্য? রয়েছে চারটে অপশান: নিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, বিচ্ছুরণ। তোমরা তাহলে বলো কোনটা আনসার হবে। দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান সি, অর্থাৎ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য ধর্মের জন্য হিরে চকচকে দেখায়। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কখন হয়? যখন আপতন কোণের মান, আপতন কোণকে যদি আমরা আই ধরি, আপতন কোণের মান সংকট কোণের থেকে বড় হয়। সংকট কোণ থিটা সি, এই থিটা সি এর থেকে যদি আপতন কোণের মানটা বড় হয় তখন কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়। আর কি হয় না, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হতে গেলে আলোক রশ্মিকে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যেতে হবে। লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে গেলে কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় না। সবসময় ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো গেলে তবেই কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়। আরেকটা শর্ত কি বললাম, আপতন কোণের মানটা সংকট কোণের মানের থেকে বড় হতে হবে। বোঝা গেল? দেখো বাকি যে অপশান রয়েছে, নিয়মিত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন কি না, কোনো সমতল প্রতিফলক তলে যখন আলোক রশ্মি পড়ে সেই সমান্তরালভাবে ফিরে চলে যায় তাকে বলা হয় নিয়মিত প্রতিফলন। আর বিক্ষিপ্ত প্রতিফলন কাকে বলে? যখন কোনো অসমান তলের ওপর আলোক রশ্মি পড়ে তখন সেটি সমান্তরালভাবে না গিয়ে সেই আলোক রশ্মিগুলো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে চলে যায়, এটাকেই বলা হয় ফিরে যায়, সেটাকেই বলা হয় আলোর বিক্ষিপ্ত প্রতিফলন। আর বিচ্ছুরণ কাকে বলা হয়? বিচ্ছুরণ বলা হয় কোনো প্রিজমের মধ্য দিয়ে যদি সাদা আলো পাঠায় তবে কি হয়, সেই সাদা আলোটা ভেঙে গিয়ে সাতটা বর্ণ ভেঙে যায়। সেই সাতটা বর্ণ যে ভেঙে যায় সেটাকেই বলা হয় আলোর বিচ্ছুরণ। অর্থাৎ একটা কালার থেকে আমরা সাতটা কালার পাই, সেটাকেই বলা হয় আলোর বিচ্ছুরণ। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, হীরের সাপেক্ষে বায়ুর সংকট কোণ কত? রয়েছে চারটে অপশান: 24.4 ডিগ্রি, 25.4 ডিগ্রি, 27 ডিগ্রি, 26.4 ডিগ্রি। তোমরা তাহলে বলো কোনটা আনসার হবে। দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান এ, অর্থাৎ 24.4 ডিগ্রি। এখানে বলে রাখি সংকট কোণ কাকে বলা হয়। দেখো আমি একটু আগে বলেছিলাম যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে কিন্তু আপতন কোণের মানটাকে সংকট কোণের মানের থেকে বেশি হতে হয়। আর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে আরেকটা শর্ত বলেছিলাম যে আলোকে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যেতে হবে। এখানেও কিন্তু একই, আলো যখন ঘন মাধ্যম থেকে, সংকট কোণ কাকে বলে সেটা বলছি, আলোক যখন কোনো ঘন মাধ্যম থেকে, ঘন মাধ্যম বলতে হয়তো নিচেরটা জল মাধ্যম রয়েছে, জল মাধ্যম ঘন, আর ওপরে রয়েছে বায়ু মাধ্যম। ঠিক আছে, বায়ু মাধ্যমটা হালকা মাধ্যম। তাহলে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যখন আলোক রশ্মি আপতিত হয় তখন কি হয় বা প্রতিসৃত হয়, সেই প্রতিসৃত আলোক রশ্মি কি হয়, যাওয়ার সময় এই যে অঙ্কিত অভিলম্বের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে বেরিয়ে যায়। অর্থাৎ এই যে আলোক রশ্মিটা প্রতিসৃত হয়ে বেরিয়ে যায়, এই কোণটার মান হয়ে যায়, দেখো এখানে কোণটার মান হয়ে যাচ্ছে, এটা যদি অভিলম্ব হয় আর এখানটায় দেখো এই কোণের মানটা কিন্তু হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ এই যে আলোক রশ্মি আপতিত হয়ে বেরিয়ে যাচ্ছে, এই অভিলম্বের সঙ্গে এই প্রতিসৃত আলোক রশ্মির মানটা হয়ে যাবে 90 ডিগ্রি। আর আলোকে যেতে হবে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে, তবেই যে কোণটা উৎপন্ন হয় সেটাকে বলা হয় সংকট কোণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, এনপিকে হলো এক প্রকারের কি? রয়েছে চারটে অপশন: জৈব সার, অজৈব সার, কীটনাশক, কোনোটাই নয়। তোমরা বলে ফেলো তাহলে কোনটা আনসার হবে।
দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে এনপিকে একটি অজৈব সার। দেখো এনপিকে এই যে অজৈব সারটার প্রধান তিনটি উপাদান হলো এই নামের সঙ্গেই রয়েছে। এন অর্থাৎ নাইট্রোজেন, পি হলো গিয়ে ফসফরাস, আর কে হলো পটাশিয়াম। দেখো এই এনপিকে কি, এটা হলো একটা জৈব সার, যে জৈব সার কী করে মাটিতে এই তিনটে উপাদানে, তিনটে যে মৌল বললাম নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এদের ঘাটতি পূরণ করে এবং উদ্ভিদের বৃদ্ধি এবং বেশি ফলনের জন্য, ফলন বাড়ানোর জন্য সহায়তায় করে, সেটাকেই বলা হয় এনপিকে। আর এটি একটি জৈব সার, বোঝা গেল, অজৈব সার। চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে, দেখো পশ্চিমবঙ্গে কোন ধরনের ধানের চাষ সব থেকে বেশি হয়? রয়েছে চারটে অপশান, আমন, আউশ, বোরো, কোনোটাই নয়। তোমরা বলো কোনটা আনসার হবে। দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান এ অর্থাৎ আমন। আমন ধানের চাষ পশ্চিমবঙ্গে সব থেকে বেশি হয়, বোঝা গেল। চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে, দেখো মাস্টার গ্ল্যান্ড কোন গ্রন্থিকে বলা হয়? রয়েছে চারটে অপশান, অগ্ন্যাশয় গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি। তোমরা বলো কোনটা আনসার হবে। দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান সি অর্থাৎ পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড কেন বলা হয় জানো? মাস্টার গ্ল্যান্ডের বাংলা টার্ম হলো প্রভু গ্রন্থি। অর্থাৎ পিটুইটারি গ্রন্থি থেকে খরিত যে সমস্ত হরমোন খরিত হয়, সেই সমস্ত হরমোন কি করে, অন্যান্য যে গ্রন্থিগুলো রয়েছে সেই সমস্ত গ্রন্থির ক্ষরণকে উদ্দীপিত করে এই পিটুইটারি গ্রন্থি থেকে খরিত হরমোন, সেই জন্য এটাকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি। আর রয়েছে দেখো এখানে অগ্ন্যাশয় গ্রন্থি। অগ্ন্যাশয় গ্রন্থিকে বলা হয় মিশ্র গ্রন্থি, এটা আমরা সবাই জানি। মিশ্র গ্রন্থি বলা হয়। আর যে রয়েছে থাইরয়েড গ্রন্থি আর অ্যাড্রিনাল গ্রন্থি, ওখান থেকে তো থাইরয়েড গ্রন্থি থেকে তো থাইরক্সিন হরমোন খরিত হয়, আর অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন নামক হরমোন খরিত হয়, বোঝা গেল। চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে, দেখো সাবান জলে দিলে ফেনা হয় না কেন? কোন জলের জন্য সাবানকে দিলে জলে ফেনা হয় না? মৃদু জল, ক্ষার জল, মিষ্টি জল, লবণাক্ত জল। তোমরা তাহলে বলে ফেলো কোনটা আনসার হবে। দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান বি অর্থাৎ ক্ষার জলে কিন্তু সাবান দিলে সেই জলে কিন্তু সাবান ফেনা উৎপন্ন করতে পারে না, বোঝা গেল। চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে, দেখো বন্য প্রাণীদের আচার আচরণ নিয়ে গবেষণা করেছিলেন কোন বিজ্ঞানী? রয়েছে চারটে অপশান, জেন ডুগার, ডারউইন, ল্যামার্ক, লরেন্স। তোমরা বলো কোনটা আনসার হবে। দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান এ অর্থাৎ জেন ডুগার বন্য প্রাণীদের আচার আচরণ নিয়ে গবেষণা করেছিলেন। চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে, দেখো পরিবহন পদ্ধতিতে তাপ প্রবাহিত হয় শুধুমাত্র কঠিনের মধ্য দিয়ে, তরলের মধ্য দিয়ে, গ্যাসীয়ের মধ্য দিয়ে, নাকি সব পদার্থের মধ্য দিয়ে? তোমরা বলো কোনটা আনসার হবে। দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান এ অর্থাৎ কঠিন পদার্থের মধ্য দিয়ে, মানে কঠিনের মধ্য দিয়ে পরিবহন পদ্ধতিতে তাপ পরিবহন হয়, তাপ প্রবাহিত হয়। দেখো এখানে বলি এই যে পরিবহন পদ্ধতিতে কিন্তু মানে যে পদার্থের অণুগুলোর কিন্তু কোনো স্থান পরিবর্তন হয় না, বা পদার্থগুলোও কোনো স্থান পরিবর্তন করে না। শুধুমাত্র কি পরিবহন হয়? তাপ পরিবহন হয়। সেটা কিন্তু শুধুমাত্র কঠিন মাধ্যমের মধ্য দিয়েই হয়। যদি আমরা তরল মাধ্যম নিই বা গ্যাসীয় মাধ্যম নিই, তখন কি হবে, তাপের সঙ্গে সঙ্গে কিন্তু অণুগুলো সেই মাধ্যমে প্রবাহিত হয়ে যায়।
অণুগুলোর সাথে সাথে কিন্তু তাপগুলো প্রবাহিত হয়, সেই পদ্ধতিটাকে বলা হয় পরিচলন পদ্ধতি। আর সেটা হয় তরল আর গ্যাসীয়র ক্ষেত্রে। আর শুধুমাত্র কঠিন পদার্থের ক্ষেত্রেই কিন্তু কি হয়, শুধুমাত্র তাপ প্রবাহিত হয়, পদার্থের অণুগুলোর কিন্তু কোনো স্থান পরিবর্তন হয় না। ঠিক আছে, বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, এটিপি এর পুরো নাম কি? রয়েছে 4টে অপশান: অ্যাডিনোসিন ট্রাইবুনাল ফসফেট, অ্যাডভার্সাল টিম প্রজেক্ট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, কোনোটাই নয়। তোমরা বলো কোনটা আনসার হবে। দেখো এই প্রশ্নের আনসার আমরা সবাই জানি, এই প্রশ্নের আনসার হয়ে যাবে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটিপি এর পুরো নাম অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই অ্যাডিনোসিন ট্রাইফসফেট কোথায় পাওয়া যায় বেশি? আমাদের কোষের যে মাইটোকন্ড্রিয়া রয়েছে, মাইটোকন্ড্রিয়াতে কিন্তু এই এটিপি শক্তি বেশি পরিমাণে উৎপন্ন হয়। মাইটোকন্ড্রিয়াতে এই এটিপি শক্তি বেশি পরিমাণে থাকে বলে মাইটোকন্ড্রিয়াকে কিন্তু কোষের শক্তিঘরও বলা হয়। মনে রাখবে কি বললাম, মাইটোকন্ড্রিয়াতে বেশি পরিমাণে এটিপি শক্তি উৎপন্ন হয় বলে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। আর এই এটিপির ফুল ফর্ম হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, জীববৈচিত্র্যের সুপার মার্কেট বলা হয় কাকে? রয়েছে 4টে অপশান: বনভূমি, মরুভূমি, জলাভূমি, কোনোটাই নয়। তোমরা বলো কোনটা আনসার হবে। দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান সি, অর্থাৎ জলাভূমি। জলাভূমিকে জীববৈচিত্র্যের সুপার মার্কেট বলা হয়। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, মৌমাছির ওয়াগটেল নৃত্যের মহড়া দেখা যায়। মহড়া দেখতে কেমন হয়? এস আকৃতির, জে আকৃতির, 9 আকৃতির, 8 আকৃতির। তোমরা বলো কোনটা আনসার হবে। দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ 8 আকৃতির। মৌমাছির ওয়াগটেল যে নৃত্যের মহড়া দেখতে হয় 8 আকৃতির। দেখো এখানে বলে রাখি, এই নৃত্যটা মৌমাছিরা কখন করে? শ্রমিক মৌমাছিরা খাদ্যের জন্য বিভিন্ন জায়গায় দূর দূরান্তে চলে যায়। যখন তারা খাদ্যের সন্ধান পেয়ে যায় তখন তারা কি করে? তখন তারা বাসাতে ফিরে এসে নৃত্য দেখায়। সেই নৃত্যটাই হলো ওয়াগটেল নৃত্য, বা এটাকে বলা হয় ওয়াগেল ডান্সও বলা হয়। অনেকেই জানো ওয়াগেল ডান্স নামে। ওয়াগেল ডান্স কিন্তু দেখায় শ্রমিক মৌমাছিরা যে খাদ্যের সন্ধানে দূর দূরান্তে উড়ে চলে যায়, তারা খাবারের খোঁজ পেলেই মৌচাকে এসে এই বিশেষ নৃত্য পরিবেশন করে। এটাকেই বলা হয় ওয়াগটেল নৃত্য। আর এটাকে দেখতে হয় ইংরাজি 8 অক্ষরের মতো। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, পর্ণকাণ্ড হলো, রয়েছে 4টে অপশান: পরিবর্তিত পাতা, পরিবর্তিত কাণ্ড, রূপান্তরিত কাণ্ড, কোনোটাই নয়। তোমরা বলো কোনটা হবে। পর্ণকাণ্ড কোনটা? দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান বি, অর্থাৎ পর্ণকাণ্ড হলো পরিবর্তিত কাণ্ড। এটা কোন গাছে দেখা যায়? বিশেষ করে মরুভূমিতে যে ক্যাকটাস জাতীয় গাছ থাকে তাদের কিন্তু এইরূপ অভিযোজন দেখা যায়। পর্ণকাণ্ডটা কি? এদের যে কাণ্ডটা হয়, এই ক্যাকটাস জাতের কাণ্ডটা হয় সবুজ, চ্যাপ্টা ও রসালো প্রকৃতির হয়, এবং এতে কণ্টকযুক্ত থাকে। এটা আমরা সবাই দেখেছি যে ক্যাকটাস গাছের পাতাগুলো, কাণ্ডটা হয় সবুজ হয়, চ্যাপ্টা হয়, রসালো হয় এবং এতে কাঁটা থাকে। এই যে এরকম অভিযোজন কেন হয় বলো তো? এরকম অভিযোজন হয় যাতে ওদের মধ্যে জল ধারণ ক্ষমতাটা বেশি হয়। ওই সমস্ত গাছ কিন্তু জল ধারণ করে রাখতে পারে, তাই জন্য ওরা মরুভূমিতে বেঁচে থাকতেও পারে। এই যে এরূপ অভিযোজনকেই বলা হয়, এই অভিযোজনের জন্যই একে কিন্তু বলা হয় পর্ণকাণ্ড। এটা কিন্তু পরিবর্তিত কাণ্ড। ঠিক আছে, এদের যে কাঁটাটা হয়, কাঁটাটা কিন্তু পাতা রূপান্তর, সেটা কিন্তু পাতা রূপান্তর হয়। আর এই যে বাকিটার যে রয়েছে
কাণ্ডটা যে সবুজ চ্যাপ্টা রসালো প্রকৃতির হয় ওটা হয় পরিবর্তিত কাণ্ড। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক কোথায় দেখা যায়? রয়েছে 4টে অপশান, অরুণাচল প্রদেশ, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউক্রেন। তোমরা বলো কোনটা আনসার হবে। দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান সি, অর্থাৎ আমেরিকা। আমেরিকাতে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক দেখা যায়। চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, অন্তনিষেক দেখা যায় কিসের ক্ষেত্রে? রয়েছে 4টে অপশান, পতঙ্গ, অ্যানিলিডা, একাইনোডার্মাটা, স্পন, চ্যাপ্টাকিমি, প্রোটোকর্ডাটা, মাছ, উভয়চর। আর রয়েছে 4 নম্বর অপশানে সরীসৃপ, পক্ষী, স্তন্যপায়ী। তোমরা তাহলে বলো কাদের ক্ষেত্রে অন্তনিষেক দেখা যায়। দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ সরীসৃপ, পক্ষী, স্তন্যপায়ীদের ক্ষেত্রে অন্তনিষেক দেখা যায়। অন্তনিষেক কি না, দেহ অভ্যন্তরে নিষেক ঘটে। দেহ অভ্যন্তরে নিষেক ঘটে। এক্ষেত্রে কি হয়, পুংগ্যামেটটা সঞ্চরণশীল হয়, অর্থাৎ এরা সাঁতার কাটতে পারে। আর স্ত্রী গ্যামেটটা স্থির থাকে। আর এই পুংগ্যামেট কি হয়, সন্তরণ করে এরা যখন স্ত্রী গ্যামেটের কাছে পৌঁছায় তখন কি হয়, নিষেক সম্পন্ন হয়। তাহলে এইটাকেই বলা হচ্ছে, আর এটা কিন্তু হয় দেহের অভ্যন্তরে এই নিষেকটা হয় বলে, সম্পন্ন হয় বলে একে বলা হয় অন্তনিষেক। আর এইটা কিন্তু সরীসৃপ, পক্ষী, স্তন্যপায়ী এদের ক্ষেত্রে দেখা যায়। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, রক্তে গ্লুকোজের মাত্রা কত? রয়েছে 4টে অপশান, 70 থেকে 80 মিলিগ্রাম, তারপরে রয়েছে 80 থেকে 120 মিলিগ্রাম, তারপরে রয়েছে 100 থেকে 120 মিলিগ্রাম, তারপরে রয়েছে 80 থেকে 100 মিলিগ্রাম। তোমরা বলো কোনটা আনসার হবে। দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান বি, অর্থাৎ 80 থেকে 120 মিলিগ্রাম কিন্তু রক্তে গ্লুকোজ থাকে। বোঝা গেল? 80 থেকে 120 মিলিগ্রাম পার লিটার, মানে 1 লিটার রক্তে 80 থেকে 120 মিলিগ্রাম গ্লুকোজ থাকে। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, মানুষের মস্তিষ্কের ওজন প্রায় কত? রয়েছে 4টে অপশান, 1.5 কেজি, 1.4 কেজি, 1.36 কেজি, 1.2 কেজি। তোমরা বলো কোনটা আনসার হবে। দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান সি, অর্থাৎ 1.36 কেজি। মানুষের মস্তিষ্কের ওজন প্রায় 1.36 কেজি হয়। আর আমাদের মানে মানুষের মস্তিষ্কে প্রায় 10 কোটি, এটা মনে রাখবে, 10 কোটি স্নায়ুকোষ থাকে। 10 কোটি স্নায়ুকোষ থাকে। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, নিশাচর প্রাণীরা রাতে দেখতে পায় না, কারণ কি তার? রড কোষ বেশি থাকে, দেখতে পায় না নয়, দেখতে পায়। নিশাচর প্রাণীরা রাতে দেখতে পায়, এর কারণ কি? রড কোষ বেশি থাকে, কোন কোষ বেশি থাকে? গ্রন্থি কোষ বেশি থাকে, দ্বিমেরু কোষ থাকে। তোমরা বলো কোনটা আনসার হবে। দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান এ, অর্থাৎ রড কোষ বেশি থাকে। রড কোষ বেশি থাকে বলে এরা কিন্তু, আর রড কোষ কী হয়, মৃদু আলোক শোষণ করতে সক্ষম হয়। মৃদু আলোকে এরা কাজ করে বেশি সক্রিয় হয় রড কোষ। আর সেই জন্য কি হয়, ওদের চোখের মধ্যে, নিশাচর প্রাণীদের চোখের মধ্যে রড কোষ বেশি থাকে বলে ওরা রাতে কিন্তু দেখতে পায় ভালো। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, একটি কৃত্রিম হরমোন হলো, কৃত্রিম হরমোন কোনটি? রয়েছে এখানে 4টে অপশান, অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন, 2,4-D। তোমরা বলো কোনটা আনসার হবে।
দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ 2,4-D। 2,4-ডির ফুল ফর্ম কি? 2,4-ডাইক্লোরো ফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এর ফুল ফর্মটা বুঝতে পারলে, 2,4-ডির ফুল ফর্ম 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। এটি একটি কৃত্রিম হরমোন। আর এটি কোন হরমোনের কৃত্রিম হরমোন? অক্সিন হরমোনের কৃত্রিম হরমোন হলো 2,4-ডি। বোঝা গেল? এটা কি কাজে লাগে? অপরিণত ফল বা গাছের মুকুল যে ঝরে পড়ে যায়, সেই অপরিণত ফলকে কিন্তু ঝরে পড়া থেকে রোধ করে এই হরমোন। আর কি কাজে লাগে? আগাছা নাশক হিসাবেও কিন্তু কাজ করে 2,4-ডি। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে, দেখো ডাবের জলে কোন হরমোন পাওয়া যায়? রয়েছে 4টে অপশান: অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন নাকি 2,4-ডি। এর মধ্যে কোনটা ডাবের জলে পাওয়া যায়? বলো কোনটা আনসার হবে। দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান সি, অর্থাৎ সাইটোকাইনিন। ডাবের জলে সাইটোকাইনিন পাওয়া যায়। সাইটোকাইনিনের সংকেত কি হয়? C10H9N5O। এটা হলো সাইটোকাইনিনের সংকেত। আর সাইটোকাইনিন কোথায় পাওয়া যায়? সাইটোকাইনিন উদ্ভিদের ফল ও শস্যে সংশ্লেষিত হয় বেশি, ফল ও শস্যে। দেখো এখানে আমি ডাবের জল বলেছি, ডাবের জল ছাড়াও কিন্তু টমেটোর রস বা যে কোনো শস্যেও কিন্তু এই সাইটোকাইনিন হরমোন পাওয়া যায়। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে, দেখো স্বাভাবিক পিতা ও বর্ণান্ধতার বাহক মাতার বর্ণান্ধ কন্যা সন্তান জন্মানোর সম্ভাবনা কত %? রয়েছে 4টে অপশান: 0%, 25%, 50%, 100%। তোমরা বলে ফেলো তাহলে কোনটা আনসার হবে। দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান এ, অর্থাৎ 0%। এখানে দেখো আমি একটা ছকের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে বলেছে স্বাভাবিক পিতা, অর্থাৎ পিতার জিনের মধ্যে কোনো গণ্ডগোল নেই। এখানে দেখো আমরা জানি কি পিতার মানে ছেলেদের ক্রোমোজোম কি হয়। দেখো এখানে XC লিখছি আর Y লিখছি। এখানে C লিখছি কারণ C বোঝাচ্ছে কালার ব্লাইন্ডনেসের জন্য। বর্ণান্ধতার ইংলিশ হলো কালার ব্লাইন্ডনেস। দেখো এখানটায় কিন্তু এই C মানে কিন্তু এটা নর্মাল জিন, XC এটা পিতার জিন আর পিতার নর্মাল জিন। আর মেয়েদের ক্ষেত্রে কি জিন হয়? দুটোই X হয়। একটা দেখো XC আর একটা যেহেতু বাহক বলেছে সেজন্য একটা নর্মাল আর একটা হবে পজিটিভ। মানে এই যে XC প্লাস লিখলাম, এই XC প্লাসই কিন্তু কালার ব্লাইন্ডনেস অর্থাৎ এই বর্ণান্ধতার বাহক জিন। বোঝা গেল? এই দুটোকে ক্রস করালে এখানে দেখো 4টে আমরা পেয়ে যাব। একটা পাবো দেখো XC, তার সঙ্গে থাকবে একটা স্বাভাবিক, এই দুটোই কিন্তু স্বাভাবিক, এটা স্বাভাবিক কন্যা সন্তান। এরপরে দেখো যে হচ্ছে XC হয়ে যাচ্ছে আর একটা হচ্ছে XC প্লাস, এটা কিন্তু বাহক হচ্ছে। মানে এই কন্যা সন্তানটা যে হচ্ছে এটা বাহক। আরেকটা হবে দেখো, আর দুটো হবে XCY একটা, আরেকটা XC প্লাস Y। তাহলে এখানটায় দেখো এই যে XCটা স্বাভাবিক কারণ এটা পিতার যে জিনটা সেটাই, এটা স্বাভাবিক। আর এখানে দেখো XC প্লাস Y আছে। এই C প্লাস Y মানে ওই এই যে বর্ণান্ধতার জিনটা X ক্রোমোজোমের জন্য হয়, তো এখানে দেখো একটাই X ক্রোমোজোম আছে, এটাই কালার ব্লাইন্ডনেস পজিটিভ হয়ে যাচ্ছে। সেই জন্য এই পুত্র সন্তানটা কিন্তু হবে বর্ণান্ধ পুত্র সন্তান। কিন্তু দেখো কন্যা সন্তানদের মধ্যে কেউ কিন্তু বর্ণান্ধ হচ্ছে না। একটা হচ্ছে বর্ণান্ধ বাহক হচ্ছে কিন্তু পুরোপুরি বর্ণান্ধ নয়।
আরেকটা হচ্ছে স্বাভাবিক। কিন্তু পুত্র সন্তানদের মধ্যে একজন যদি স্বাভাবিক হয়, আরেকজন কিন্তু বর্ণান্ধ হবে এই ক্ষেত্রে। বোঝা গেল? তার মানে এখানে কি চেয়েছে আমাদেরকে, দেখো বর্ণান্ধতার বাহক এখানটায় চেয়েছে যে কন্যা সন্তান যে হবে সে কিন্তু পুরোপুরি বর্ণান্ধ চেয়েছে। এখানে কিন্তু কোনো কন্যা সন্তান কিন্তু পুরোপুরি বর্ণান্ধ নেই। এখানে যে কন্যা সন্তানটা রয়েছে দুটো, তার মধ্যে একজন রয়েছে স্বাভাবিক, আরেকজন রয়েছে বাহক। বাহকরা কিন্তু যারা বাহক, যাদের মধ্যে জিন আছে, তাদেরকে কিন্তু আমরা পুরোপুরি বর্ণান্ধ বলতে পারবো না। সেই জন্য এখানে অপশানটা হয়ে যাবে 0%। এখানটায় যদি পুত্র সন্তান চাইতো যে বর্ণান্ধ পুত্র সন্তান জন্মানোর সম্ভাবনা কত, তখন কিন্তু আমরা বলতে পারতাম 25%। কারণ আমাদের দেখো এখানে একটা পুত্র সন্তান কিন্তু পুরোপুরি বর্ণান্ধ হচ্ছে। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে, দেখো পায়রার বায়ুথলির সংখ্যা কত? রয়েছে 4টে অপশান, 7, 8, 9, 10। তোমরা বলো কোনটা আনসার হবে। দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান সি, অর্থাৎ 9। কি হয়, পায়রারা বায়ুতে ওড়ে, এদের বায়ুতে ওড়ার জন্য কি হয়, খেচর অভিযোজন হয়। কি বললাম? খেচর অভিযোজন। এই খেচর অভিযোজনের জন্যই কি হয়, পায়রার যে ফুসফুস থাকে সেই ফুসফুসের সঙ্গে 9টি বায়ুথলি যুক্ত থাকে। ফলে কি হয়, যখন পায়রা উড়তে থাকে তখন কি হয়, এই যে বায়ুথলিগুলো ফুসফুসকে অক্সিজেন সরবরাহ করে। তাই জন্য কি হয়, ওড়ার সময় পায়রা কিন্তু ক্লান্ত হয়ে যায় না। এই কারণের জন্যই পায়রার এই খেচর অভিযোজন দেখা যায়। আর পায়রা কিন্তু বহুদূর উড়ে যেতে পারে ক্লান্ত না হয়েই। তার কারণ কিন্তু এই একটাই, খেচর অভিযোজন। আর এই খেচর অভিযোজনের জন্যই পায়রার ফুসফুসের সঙ্গে 9টি বায়ুথলি যুক্ত থাকে। আশা করি বোঝা গেল। চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে, দেখো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? রয়েছে 4টে অপশান, স্যাডেল পিক, ডায়াবল শৃঙ্গ, কার নিকোবর, কোনোটি নয়। তোমরা বলো কোনটা আনসার হবে। দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান এ, স্যাডেল পিক। স্যাডেল পিক কোথায় অবস্থিত? উত্তর আন্দামানে অবস্থিত। উত্তর আন্দামান। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে, দেখো কত সালে মন্ট্রিল প্রোটোকল কার্যকরী হয়? এর আগের যে সেটটা ছিল তাতে আমি বোধহয় দিয়েছিলাম যে মন্ট্রিল প্রোটোকল কিসের সঙ্গে, তার মানে উদ্দেশ্যটা কি সেখানে দিয়েছিলাম। আর এখানে কি দিয়েছি দেখো, মন্ট্রিল প্রোটোকল কার্যকরী হয় কত খ্রিস্টাব্দে? রয়েছে 4টে অপশান, 1987, 1988, 1989, 1990। তোমরা বলো কোনটা আনসার হবে। দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান সি, 1989। 1987 খ্রিস্টাব্দে মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত হয়েছিল, কিন্তু স্বাক্ষরিত হলেই তো আর সঙ্গে সঙ্গে কার্যকরী হয়ে যায় না। 1987 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল। 2 বছর পরে 1989 খ্রিস্টাব্দে এটি কার্যকরী হয়েছিল মন্ট্রিল প্রোটোকল। এটার উদ্দেশ্য কি ছিল বলো তো? ওজোন স্তর ক্ষয়ের জন্য যে সমস্ত পদার্থ, সেই সমস্ত পদার্থকে নিয়ন্ত্রণ করা ছিল মন্ট্রিল প্রোটোকলের উদ্দেশ্য। আর এই যে মানে চুক্তিটা কার্যকরী হওয়ার ফলে বিজ্ঞানীদের ধারণা কি হয়েছে, যে 2050 থেকে 2070 সালের মধ্যে ওজোন স্তর যেমন ছিল আবার সেই রকমই চলে আসবে। অর্থাৎ ওজোন স্তরের যে ক্ষয়, সেই ক্ষয়টা কিন্তু পূরণ হয়ে যাবে এই 2050 থেকে 2070 সালের মধ্যে এই মন্ট্রিল প্রোটোকলের জন্য। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে, দেখো চিংড়ির রক্ত নীল বর্ণের হয় কোন রঞ্জক পদার্থের জন্য? রয়েছে 4টে অপশান, হিমোগ্লোবিন, হিমোসায়ানিন, জ্যান্থোফিল, ফাইকোসায়ানিন। তোমরা তাহলে বলো কোনটা আনসার হবে। দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান বি, হিমোসায়ানিন।
চিংড়ির রক্ত নীল হয় হিমোসায়ানিন রঞ্জক পদার্থের জন্য। এই হিমোসায়ানিন কি? হিমোসায়ানিন একটি প্রোটিন যা কিছু অমেরুদণ্ডী প্রাণীদের দেহে দেখতে পাওয়া যায়। অমেরুদণ্ডী প্রাণী কীরকম পর্বের? মোলাস্কা পর্বের বা মোলাস্কা পর্বেরই বেশিরভাগ, বা চিংড়ি যে এই চিংড়ি আর্থ্রোপোডা পর্বের এই আর্থ্রোপোডা আর মোলাস্কাদের কিন্তু এই হিমোসায়ানিন নামক রঞ্জকটা থাকে। এই হিমোসায়ানিন রঞ্জক কি করে? হিমোগ্লোবিন যেমন অক্সিজেন পরিবহন করে আমাদের শরীরে, এই হিমোসায়ানিনও কিন্তু তেমনি অক্সিজেন পরিবহন করে ওই অমেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে। বোঝা গেল? এটি কি হয়? এই হিমোসায়ানিনে দুটি কপার পরমাণু থাকে, Cu কপার পরমাণু। এই কপার পরমাণু দুটো পরস্পর বিপরীতভাবে যুক্ত হয়ে একটা অক্সিজেন পরমাণুকে এরা কি করে? বহন করে নিয়ে যায়। এই কাজটাই করে হিমোসায়ানিন। আর এই হিমোসায়ানিন যাদের রক্তে থাকে তাদের রক্তই কিন্তু নীল বর্ণের হয়। তার মধ্যে চিংড়ি একটি। আর চিংড়ি কি পর্বের বললাম? আর্থ্রোপোডা পর্বের হয়। আর্থ্রোপোডা আর মোলাস্কা এই দুটো প্রাণীদের মধ্যে কিন্তু হিমোসায়ানিন দেখতে পাওয়া যায়। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে, দেখো, দূষণ কীরকম হতে পারে? মানুষ্যসৃষ্ট, প্রাকৃতিক? মানুষ্যসৃষ্ট ও প্রাকৃতিক উভয়ই? কোনোটাই নয়। তোমরা বলো কোনটা আনসার হবে? দেখো, এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান সি, অর্থাৎ মানুষ্যসৃষ্ট ও প্রাকৃতিক উভয় প্রকারই কিন্তু দূষণ হতে পারে। এমনি যে সমস্ত দূষণ, শব্দ দূষণ, বায়ু দূষণ, মৃত্তিকা দূষণ, এগুলো সবই মানুষ্যসৃষ্ট, কিন্তু প্রাকৃতিক যে দূষণ সেটা কি? প্রাকৃতিক বায়ু দূষণ হয় আগ্নেয়গিরির মাধ্যমে। আগ্নেয়গিরি এর মাধ্যমে কিন্তু প্রাকৃতিক দূষণ হয়। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন অর্থাৎ আজকে লাস্ট কোশ্চেন রয়েছে, দেখো, ভারতের সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? রয়েছে চারটে অপশান: আন্দামান দ্বীপ, নিকোবর দ্বীপ, ব্যারেন দ্বীপ, পাম্বন দ্বীপ। তোমরা বলো কোনটা আনসার হবে? দেখো, এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান সি, অর্থাৎ ব্যারেন দ্বীপ। ব্যারেন দ্বীপ ভারতের একটি সক্রিয় দ্বীপ। এটি কোথায় অবস্থিত? আন্দামান সাগরে অবস্থিত। আর এই যে দ্বীপ, ব্যারেন দ্বীপটি কিন্তু সম্প্রতি 2017 সালে 13ই জানুয়ারি 2017 সালে 13ই জানুয়ারি সক্রিয় হয়েছিল। 13ই জানুয়ারি এই যে ব্যারেন দ্বীপ এটি কিন্তু সক্রিয় হয়েছিল সম্প্রতি 2017 সালের 13ই জানুয়ারি। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে তাহলে এ পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এই প্রশ্নের পিডিএফটি যদি তোমরা পেতে চাও তবে জয়েন করো আমাদের টেলিগ্রাম চ্যানেল অলটেট পিটিতে। লিঙ্ক আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিও তোমরা সবার প্রথমে দেখতে পাও। আশা করি চলো তাহলে এতটাই। টাটা।